গল্প হৃদয় দিয়ে হৃদয় ছুব। লেখনীতে রিয়া আফরোজ। পর্ব 6 থেকে 10। শশী এক বাড়িয়ে আর এক মুহূর্ত ব্যয় করল না। কারণ সে জানে খুশি একটু চঞ্চল হলেও ভীত। বোনের এভাবে চলে যাওয়াতে বেচারি খুশির ভীষণ কষ্ট হলো। তার দিকটা কেউ বুঝতে চাইল না। নিশ্চয়ই কেউ একজন আছে যে প্রতি রাতে আসে তার রুমে। ঘুমের মাঝে সে কিছু অনুভব করতে পারে। তবে এটা কাকে বোঝাবে, কিভাবে বোঝাবে? আর 4-5 না ভেবে বালিশে মাথা রাখল খুশি। রুমটা তার ভারী থেকেছে। ভয় করলেও কি, কেউ কি আছে তার কথা বোঝার? তবে ভয় নিয়ে কি আর ঘুম হয়? তাও বেচারি ভয় নিয়েই চোখের পাতা এক করার চেষ্টা করল। আজকেও রাতে সে কিছু একটা আন্দাজ করল। তার চোখের পাতা পিটপিট করে কাঁপছে। পাশ থেকে কাঁথা মুড়িয়ে দিল গায়ে। পা থেকে মাথা অবধি কাঁথা মুড়িয়ে কোনোরকম শুয়ে পড়ল সে। অভ্রর রুমে রেহানা চৌধুরী দাঁড়িয়ে রইলেন। অভ্র ল্যাপটপ কোলে নিয়ে বসল। তারপর বলল, বসো দাদিমনি। না দাদুভাই, রাত হয়েছে, তোমার শোবার সময় বিরক্ত করব না। অভ্র ল্যাপটপ থেকে পলক সরিয়ে দৃষ্টি নিক্ষেপ করল রেহানা চৌধুরীর দিকে। আবার ল্যাপটপে দৃষ্টি রেখেই বলল, তো কি জন্য এলে? তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই দাদুভাই। হুম, বলতে পারো, শুনছি। তুমি কি ফ্রি আছো? হ্যাঁ। আসলে হয়েছে কি? অভ্র ল্যাপটপে দৃষ্টি রেখেই বলল, বলে ফেলো দাদিমনি। তিনি একটু কেসে বললেন, তুমি রাগ করবে না তো দাদুভাই? না। তাহলে বলছি। হুম। দাদুভাই, সেদিন কি কিছু হয়েছিল? না মানে, তুমি রেগে বাড়িতে প্রবেশ করলে যে তাই। দাদিমনি, তোমার অন্য কিছু জানার থাকলে বলতে পারো। তিনি মুখ ভারী করেই বললেন, আমি তো এইটা জানতে চাচ্ছি দাদুভাই। জানাটা কি খুবই জরুরি? হ্যাঁ দাদুভাই, বলে ফেলো তো, কি জন্য রেগেছিলে? আর কার উপরই বা রেগেছিলে? কারো উপর নই। তাহলে এভাবে রেগে বাড়িতে প্রবেশ করলে কেন সেদিন? এমনি। নিশ্চয়ই কারণ আছে। না। তাহলে? এমনি। রেহানা চৌধুরী বেশ বুঝতে পারলেন তার ঘাটতারা নাতি এখন কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি নয়। বেশি কিছু বলতে গেলে হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই এ সময় চলে যাওয়াই উত্তম। ঠিক আছে দাদুভাই, তুমি ঘুমিয়ে পড়ো, আমি আসি। রেহানা চৌধুরী বেরিয়ে যেতেই অভ্র ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা বন্ধ করে দিল। আবার গিয়ে ল্যাপটপে মনোযোগ দিল। খুব ব্যস্ত দেখাচ্ছে তাকে। সকালের সুন্দর মিষ্টি সুভাষে চৌধুরী বাড়ি মোমো করছে। চৌধুরী গিন্নিরা সেই ভোরেই উঠে পড়েছেন। কারণ চৌধুরী কর্তারা সকাল সকাল নাস্তা সেরে অফিসে বেরিয়ে পড়েন। চৌধুরী গিন্নিদের সঙ্গে মালাও হাতে হাতে সব করে দিচ্ছে। তবে রাবেয়াত সেই সকালে রুটি বেলতে বসেছিল, এখন সে কাজেই ব্যস্ত। তার জন্য নাজনীন বেগমের কাছে মাঝে মাঝে বকুনিও খাচ্ছে। শশীর প্রতিদিন সকালে উঠে পড়ার অভ্যাস। সে রাতে খুশির সঙ্গে ঘুমায় না। কারণ এই মেয়ে সারা রাত বকবক করেই রাত পার করে দিবে। নয়তো ঘুমের মাঝে গায়ে পা তুলে দিবে। রাতে একটু ঘুমোতে দেরি হলে শশীর সকালে উঠতে দেরি হয়ে যায়। যার জন্য সে খুশির সাথে ঘুমাতে চায় না। এইদিকে বেলা 8টা বেজে গিয়েছে। খুশি আজ তাড়াতাড়ি উঠে পড়েছে। এই মেয়ে বরাবরই ঘুমে যতখানি গাথা, তুলে নিয়ে নদীতে ফেলে দিলেও টের পাবে না। তবে আজ 8টা নাগাদ উঠে পড়ল। সে ঘড়িতে চোখ বুলাতেই চোখ জুড়ো বড় বড় হয়ে গেল। আরে বাহ খুশি, আজ তো দেখছি তুই ভোরেই উঠে গিয়েছিস। যাই নিচে গিয়ে দেখি পরিস্থিতির কি অবস্থা। নিশ্চয়ই আম্মু আজ বেশ খুশি হবে। আজ এত তাড়াতাড়ি উঠে পড়েছে, হি। না, যাই নিচে, দেরি হয়ে যাচ্ছে। খুশি হাই তুলে দরজার সামনে দাঁড়ায়। পেছনে থেকে অভ্র এইদিকেই আসছে। খুশি সেটা লক্ষ্য করেনি। সে বাড়তে যাবে অমনি অভ্রর ডাক আসে, এই খুশি। খুশি পেছনে ফিরে তাকাতেই অভ্রকে দেখে 2 হাত দিয়ে মুখ আড়াল করার চেষ্টা করল। এই রে অভ্র ভাই, দেখে ফেললো নাকি? অভদ্র পুরুষ, তোর এইদিকেই আসতে হলো? সকাল সকাল এই লোকটার মুখ দেখতে হলো। নিশ্চয়ই আজকের দিনটাই খারাপ যাবে। খুশি হাত দিয়ে মুখ আড়াল করেই কেটে পড়তে পা বাড়াবে অমনি অভ্র পেছনে থেকে বলে উঠল, শুনতে পাচ্ছিস না ইডিয়েট? খুশি পেছনে ফিরে তাকাতেই দেখল এতক্ষণে অভ্র তার বেশ কাছেই এসে পড়েছে। সে মিকি হেসে বলল, কিছু বলবেন অভ্র ভাই? তোকে না ডাকছি পালাচ্ছিলি কেন? কই না তো। নিশ্চয়ই আবার কিছু করেছিস? না না অভ্র ভাই, এবার আর কিছু করিনি। তাহলে কাচুমাচু করছিস কেন? যা আমার জন্য 1 কাপ কফি নিয়ে আয়। আর শোন, করা ফ্লেভারের সুন্দর করে বানিয়ে নিয়ে আসবি, বুঝলি? ঠিক আছে অভ্র ভাই। এই দিকে রেহানা চৌধুরীও এসে বসলেন ডাইনিংয়ে। শাওনের খোঁজ করতেই পাশে বসা সেখান উত্তর দিল, দাদিমনি আমি দেখছি বলেই কল দিল শাওনকে। পরপর 2 বার রিং হলো, শাওন কল ধরছে না। পরবর্তীতে দিতেই এইবার কলটা রিসিভ হলো। আরে মিয়া, কই তুমি? কেন, কি হয়েছে? তুমি একবার বাড়ি তো আসো তো। কেন? কেন পরে, দাদিমনি বলেছে আসতে। ঠিক আছে পাগলা, আমি এক্ষুনি আসছি। কলটা কাটতেই শাহাদাত চৌধুরী জিজ্ঞেস করলেন, ও কোথায় আছে? মেজো আব্বু শাওন ভাই তো রাস্তায় আছে। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া শুরু করো।
সেহরান আর কিছু বলল না। সে আপনমনে খাওয়া শুরু করলো। এইদিকে শাওন রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানছে। তবে বেখেয়ালিতে হাঁটতে গিয়ে কারো উপর পা লাগলো। লোকটি মুহূর্তে লাফিয়ে উঠল। এই কেটে লাথি মারিস? আবে আমি, এত চেঁচাচ্ছিস কেন শালা? দেখতে পাচ্ছেন না আমি শুয়ে আছি? লাথি দিলেন কেন? দিনে দুপুরের রাস্তায় পড়ে থাকিস কেন রে শালা? লাথি তো খাবি। হাত পাগল লোকটি খেপে উঠল। এই শালা বলবি না কানের গুড়ায় দিব? কি তোর এত বড় সাহস? পাগলের হাড্ডি কোথাকার? আমি পাগল? তা নয় তো কি? তোর বাবা পাগল, তোর বউ পাগল, তুই পাগল, তোর ছেলে পাগল, তোর নাতি পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। শাওন এইবার চাতে উঠল। কি বললি? হাত পাগলটির কলার ধরতে যাবে অমনি শাওনের এক বন্ধু এসে পড়ে। আরে আরে করছিস কি শাওন? ও আমাকে পাগল বলল? কত বড় সাহস! লোকটি গলা বাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার সাহস কি করবি তুই? এই শালা শুট করে দিব একদম পেছনে। আয় আয়, দে দে। তবে রে শালা। শাওন তেরে যাবে অমনি নৌশাদ আটকিয়ে দিল। শাওনের তেরে আসা দেখে হাত পাগলটি বলল, এই হাত তুলবে না খবরদার। লক আপে পুরে দিব। তুই ঢুকাবি লক আপে? তোর কোন বাপ এসপি রে? তুই নিজেই তো একটা পাগল। এই বাপ তুলে কথা কবি না। পিটিয়ে পাগলা গারদে নিয়ে যাব। কি হো হো হো। শাওন চাতে গিয়ে বলল, এই তোর ঠিক কোথায় অসুখ হয়েছে বলতো? এমন মলম লাগাবো না শালা। মনে রাখবি এই শাওনকে। তোকে দেখা হয়ে গেছে আমার। তুই যে একটা আধপাগল তা আমার জানা আছে। তবে রে। নৌশাদ বাধা দিয়ে বলল, পাগলের সাথে কেউ মারামারি করে? তারপর ওই আধপাগলকে নৌশাদ কোনোরকম বোঝ দিয়ে বিদায় করল। এরপর শাওনকে বোঝ দিয়ে নিয়ে গেল। এইদিকে খুশি গেল অভ্রর রুমে। কাপা কাপা হাত নিয়ে ডাকলো অভ্রকে। অভ্র ফোনে তাকিয়েই বুঝতে পারল খুশি এসেছে। দরজা খুলতেই খুশি কফির মুখটা এগিয়ে দিল। আপনার কফি। অভ্র কফির মুখটা নিয়ে এক চুমুক দিল। কেমন হয়েছে অভ্র ভাই? ভালো হয়েছে না? অভ্র মুখে আর কিছু বলল না। সে কফি মুখে নিয়েই দাঁড়িয়ে রইল। খুশি জিজ্ঞেস করল, কিছু কি হয়েছে অভ্র ভাই? তখনও অভ্র কোনো উত্তর করল না। হঠাৎ এক দৌড়ে বেসিনে চলে গেল। খুশি ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে হাত কচলিয়ে বলল, ব্যাপারটা কি? হঠাৎ দৌড় লাগালো কেন অভ্র ভাই? ব্যাপার কিন্তু সুবিধের ঠেকেছে না। আমি কিন্তু ঘূর্ণিঝড়ের আভাস পাচ্ছি। কিছুক্ষণের মধ্যে অভ্র বেরিয়ে এলো। দাঁত কটমটিয়ে বলল, কি দিয়ে কফি বানিয়েছিস ইডিয়েট? খুশি আড়ালে একটা টোক গিলে বলল, কেন অভ্র ভাই? কফি ভালো হয়নি? ইডিয়ট, মেজো আব্বু তোর মতো আস্ত একটা ছাগল কেন পোষছে আমি সেটাই বুঝতে পারছি না। কি মিশিয়েছিস কফিতে? এক্ষুনি বল, নয়তো পিটিয়ে নকশা ফেলে দিব পিঠে। খুশি কাদো কাদো গলায় বলল, কফি বানাতে যা যা লাগে তাই। আরে কি কি দিয়েছিস সেটা বল না। তেমন কিছু দেইনি, শুধু 1 কাপ চিনি, 1 কাপ লবণ, 1 কাপ জিরা, 1 কাপ চা পাতা, 1 কাপ ধনিয়া, 1 কাপ হলুদ আর 1 কাপ আদা বাটা। বড় আম্মুর কাছ থেকে চেয়ে নিয়েছি আদা বাটা। সেটার সাথে মিশিয়ে দিয়েছি। শুনেছি সেটা দিলে নাকি কফি আরো সুস্বাদু হয়। তাই পুরো 1 কাপই দিয়ে দিছি। সঙ্গে 2 ফোঁটা সুরেশ তেল আর মধু। আর সামান্য একটু পেঁয়াজ কুচি। এবার বলুন ভালো হয়েছে না খেতে? অভ্র চোয়াল শক্ত হয়ে এলো। হাত দুটো মুঠোবন্দি করে চোখ জুড়ো বন্ধ করে জুড়ে চিৎকার করে বলল, খুশির বাদশা, আজ তুই শেষ। অভ্রর ফুসতে থাকা দেখে খুশি ভয়ে ঠোক গিলে বলল, আর কোনো কিছু কি বাকি পড়েছে অভ্র ভাই? শুধু কি আর মরিচটাই বাকি ছিল। মিশিয়ে আনবো। খুশি। ক কিছু হয়েছে অভ্র ভাই? আচ্ছা বল তো কোন গাছের কাঠ বেশি শক্ত? ক ক কেন অভ্র ভাই? আরে বল না। আগে বলেন কেন? বললে তোকে আইসক্রিম কিনে দিব। ও এই ব্যাপার। আসলে অভ্র ভাই, মেহগনি গাছের কাঠ আর ডাল দুটোই বেশি শক্ত। অভ্র আর কিছু বলল না। সোজা বাগানে চলে গেল। খুশি সেটা লক্ষ্য করেনি। সে অভ্রকে পেছনে হয়ে দাঁড়িয়ে বকবক করতে লাগলো। তার কথা শেষ হতেই হঠাৎ পেছনে ঘুরে তাকিয়ে দেখল অভ্র নেই। এইদিকে দরজা লক থাকায় খুশি বের হতেও পারল না। তবে সে বেশ বুঝতে পারছে আজকে তার সাথে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই অভ্র মোটা একটা ধান নিয়ে হেলো পেছনে করে। আপাতত সে এটাই পেয়েছে বাগানে। তবে সেটা খুশিকে বুঝতে না দিয়ে বলল, কি যেন বলছিলি শুনি নাই, আবার বল। অভ্রর কথা শুনে খুশি নিদ্বিধায় বলতে লাগলো, আসলে জানেন কি অভ্র ভাই? মরিচ ছাড়া তো তরকারি হয় না। ঘি না দিলে স্বাদ হয় না। তাই ভাবছিলাম কি এই দুইটা দিয়ে আবার পরিপূর্ণ করে বানিয়ে নিয়ে আসবো। অভ্র শীতল কণ্ঠ বলল, আর বাকি রয়েছে শুধু সাপের বিষটা, তাই তো? একটা কাজ কর। সাপকে গলা টিপে ওই বিষটাও সাথে মিশিয়ে নিয়ে আসিস। এতে যদি আরেকটু সুস্বাদু হয়। এ মা, এটা কি বলেন অভ্র ভাই? আমি কি আপনাকে সাপের বিষ খাওয়াতে পারি, বলেন? অভ্র দাঁত কটমটিয়ে বলল, আমি কি বাংলাদেশ তোর হাতে মার্ডার হতে এসেছি ইডিয়েট?
কই না তো। অভ্র পেছনে থেকে লাঠিটা বের করে সামনে রাখল। খুশির আর বুঝতে বাকি নেই, নিশ্চয়ই কফিতে কিছু গন্ডগোল হয়েছে। তাই আগেভাগেই একটা বাহানা করে বলল, অভ্র ভাই আমার পড়া বাকি আছে, বই খুলে রেখেই চলে এসেছি, এখন যাই কেমন। খুশি বেরিয়ে যেতে নিলে অভ্রর সামনে এসে বাধা হয়ে দাঁড়ায়। তারপর বলল, ভণ্ডামি কি মাঝে মাঝে করিস নাকি প্রতিদিন? 30 দিনই? না মানে মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। ও আচ্ছা, তাহলে বল তো 1 মাস কদিন? 16 দিন। গুড, ভেরি গুড। এইবার বল তো পাগলা গারদে কার জন্য টিকিট কাটবো, তোর নাকি আমার? আপনার। অভ্র এবার লাঠিটা হাতে নিয়েই পরপর বসিয়ে দিল 2 বাড়ি। খুশি হাউমাউ করে কান্না করে দিয়ে বলল, ভুল হয়ে গেছে অভ্র ভাই, আর এমন ভুল হবে না। এবার যদি বাঁচতে পারি এই জন্মে আপনাকে আর কফি খাওয়াবো না। আপনার জন্য বানানো কফির কসম এবারের মতো ক্ষমা করে দেন অভ্র ভাই। অভ্রর রুম ভেতর থেকে লাগানো, বাহিরে শব্দ আসার কোনো সূত্রপাত নেই, সেজন্য নিচ থেকে কারো শোনার চান্সও নেই খুশির শব্দ। ছাড় আমায় নৌসাদ, আজ এই পাগলকে জন্মের শিক্ষা দিব। আমাকে নাকি পিটিয়ে পাগলা গারদে নিয়ে যাবে। পাগল কোকি, আজকে ওরে চিনাবো পাগলা গারদ কাকে বলে। দোস্ত বাদ দে না, এইটা তো পাগল। পাগলের সাথে কেউ মারামারি করে, রাস্তার লোকজন দেখলে কি ভাববে? তোর ওই রাস্তার লোকজনরে আমি পেছনের রাখি শালা। আমার 14 গোষ্ঠীরে পোগাল বলল আর তুই দাঁড়িয়ে তামাশা দেখছিলি। আরে দোস্ত শোন না, পাছায় 2টা লাথি দিব, যা শালা এখান থেকে। আরে শোন না এমন করছিস কেন? দিব। শাউন তেরে আসতেই নৌসাদ পিছিয়ে গেল। তারপর বলল, ঠিক আছে আমি গেলাম, বিকেলে পার্কে দেখা করিস কেমন? নৌসাদ চলো যাওয়ার পর শাওনও 1 মুহূর্ত দেরি না করে চলে গেল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। অতঃপর এদিকের নাস্তার পর্ব শেষ করে চৌধুরী কর্তারা যে যার যার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। রেহানা চৌধুরী এখনো বসে রয়েছেন, সে শাওনের জন্য অপেক্ষা করছেন। মুহূর্তেই শাওন প্রবেশ করল চৌধুরী নিবাসে। শাওনকে দেখে রেহান কিছুটা স্বস্তি পেল। ডাকলেন নাজনীন বেগমকে। নাজনীন বেগম শাওনের জন্য নাস্তা এনে ডাইনিংয়ে রাখলেন। একবারে নাতিকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে উঠলেন তিনি। রান্নাঘরে মরিয়ম বেগম রাফির জন্য কিছু নাস্তা তুলে রেখেছে, কারণ ছেলেটা প্রতিদিন সকালে আসে ফুপির বাড়িতে নাস্তা করে যায়। শাওনের মতোই রাফিকে বেশ খাতির যত্ন করেন চৌধুরী গিন্নিরা। যতই হোক তাদের মেজ জায়ের ভাইপো, হয়তো ছেলেটা এখন বেকার, তাও আসতে চায় না, শুধু মরিয়ম বেগমের জন্য আসতে হয়। শাওন খাওয়া দাওয়া শেষ করে রেহানার সঙ্গে ড্রয়িং রুমে গল্প জুড়ে দিয়েছে। হঠাৎই দেখা গেল শশীকে সিঁড়ি দিয়ে নামতে। শাওন এক পলক তাকালো সেদিকে। শশী মরিয়ম বেগমের উদ্দেশ্যে বলল, তার নাস্তাটা উপরেই পাঠিয়ে দিতে, সে আজকে উপরেই নাস্তা করবে। আচমকাই শাওনকে দেখে শশী একটু মুচকি হাসল। শাওন রেহার সাথে কথা বলার ফাঁকে শশীকে দেখে মুচকি হাসছে। সে শশীকে ইশারায় বলল, আসবো নাকি? শশী ইশারায় বারণ করল, এখন না। শশী জানে পাগল ছেলে বাড়িতে যেহেতু এসেছে একবার না একবার তার রুমে যাওয়ার পায়তারা করবেই। তারপর সেও চলে গেল নিজের রুমে। খুশির বিরক্তির ভারে চোখ মুখ কুঁচকে আছে, রুমে বসে কান্না করছে। নাজনীন বেগম তেল গরম করে লাগিয়ে দিয়েছে, ব্যথা না কমায় তিনি স্প্রেও করে দিয়েছে। মেহগনি গাছের মোটা ঢালের বাড়িতে পায়ের পেশিতে কালশিটের দাগ হয়ে আছে খুশির। ব্যথায় পিঠ পা অবশ প্রায়। খুশি পায়ে হাত রেখে কাঁদতে শুরু করল। তাকে কাঁদতে দেখে নাজনীন বেগম বললেন, কান্না করিস না মা, এই তো ভালো হয়ে যাবে। স্প্রে করে দিয়েছি, এখন ব্যথাটা কমে আসবে। নাজনীন বেগম খুশিকে শুইয়ে দিয়ে চলে গেলেন অভ্রর রুমে। ভেতরে ঢুকতেই দৃষ্টি গেল আয়নায় চুল ঠিক করতে থাকা অভ্রর দিকে। দেখে মনে হচ্ছে কোথাও একটা বেরোবে। তিনি একটু এগিয়ে গেলেন। হ্যাঁ রে বাবা, মেয়েটাকে এমনভাবে মারা কি খুবই প্রয়োজন ছিল? আয়নায় দৃষ্টি রেখেই অভ্র বলল, অন্য কোনো প্রসঙ্গ থাকলে বলো, নয়তো গেলাম, আমার কাজ আছে। সামান্য একটা কফির জন্য এভাবে মারলি কেন মেয়েটাকে? আম্মু যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলো না। তাহলে কোন বিষয় নিয়ে কথা বলবো? আপাতত কোনো বিষয় নিয়ে নয়। তাহলে তুই ঠিক করে দে কোন বিষয় নিয়ে বলবো। অভ্র এইবার চাতে পিছন ফিরে বলল, আর কবে বুঝের হবে ও? কলেজে উঠেছে ও, এখন আর ছোট নয়। এত বছর কি করেছো তোমরা? বসিয়ে ডিঙ্গি বানিয়েছ। একটা কাজও তো ভালো করে শিখাতে পারলে না, শুধু পারো রান্নাঘরে বসে বসে গল্প জুড়ে দিতে। তার মা চাচিরাই তো এমন, তাহলে সে আর কি শিখবে? এইগুলাই তো। সঙ্গে তো আছে আরেক অশিক্ষিত মূর্খমার্কা মহিলা। আমাকে কি যেন দিয়েছিল, সেরবত ওহ সরি শরবত দিতে এসছিল। কথাটা অভ্র দাঁত কটম দিয়ে বলল। ছেলের কথায় নাজনীন বেগম আর আগ বাড়িয়ে কিছু বলতে চাইলেন না, কারণ একটা প্রশ্ন করতে না করতেই 2-4টে কথা শুনিয়ে দিল। অভ্র রেগে আরো বলল, আপুর কয়দিন পর বিয়ে, এখন যদি ওকে একটা ডিম ভাজি করতে বলো সেটাও পারবে না।
আর শশী, শুধু পড়াশোনা করলেই হবে? একটা কিছুই তো শিখাওনি। আর তোমাদের আদরের রানী খুশির কথা তো বাদই দিলাম। মেয়েগুলাকে কি বানিয়েছ তোমরা? কোনো খবর রাখো, এরা কিভাবে চলাফেরা করছে? বাড়ির পুচকে তুলি থেকে শুরু করে প্রত্যেকটা মেয়ে প্রেম করে। সেসব খবরই রাখো। কবে যেন সবগুলারে পিটিয়ে শুটকি বানিয়ে রোদে দিয়ে দেই। এগুলা কি বলছিস বাবা? নাক টিপলে দুধ বের হবে এরা করে প্রেম। পা লম্বা হয়ে গেছে, কেটে ফেলে রেখে দিব ঘরে। সেদিনও ইন্টারে পড়োয়া বফ নিয়ে পার্কে ঘুরল তুলি। আর তোমাদের মেজর রানী শশীর কথা আর কি বলবো, ঘরের শত্রু বিভীষণের সাথে চক্কর চলে। আর তোমাদের খুশির রানী কোচিং ফাঁকি দিয়ে পার্কে ঘুরে। সঙ্গে আছে একজন প্রেমে পিএইচডি ডিগ্রি অর্জন করা নাফিসা। সে মেয়ে অনার্সে পড়োয়া এক ছেলের সঙ্গে লাইন ধরিয়ে দিয়েছে। কোচিং ফাঁকি দেয় কিছু বললাম না, এখন তো উঠতে বসেছে। প্রেম গুরু হয়ে গেছে এক একজন। এখন না প্রেম করতে গিয়ে শহীদ হয়ে যায়। ছেলের চাতে যাওয়াতে নাজনীন দমে গেলেন। তিনি আর আগ বাড়িয়ে কিছু বলার শক্তি পেলেন না। মেয়েগুলা কি সত্যি আড়ালে এইসব করে বেড়াচ্ছে? সত্যিই কি তারা সঠিক শিক্ষা দিতে পেরেছে মেয়েগুলাকে? তবে এখনো কিছু স্পষ্ট নয় তিনি। ছেলের কথা পুরোপুরি মগজে নিতে অক্ষম। তবে এই মুহূর্তে ছেলের রাগ কমানোটা জরুরি। ঠিক আছে বাপ, তুই কোথাও যাবি? হ্যাঁ। ওহো আচ্ছা, তাহলে তোকে আবার কফি করে দেই। তার দরকার নেই, বাহিরে করে নিব। কথাটা শেষ করেই অভ্র বেরিয়ে গেল। রুমের ভেতর প্রবেশ করে কেউ একজন বলল, পাখি তুই কই? আচমকাই শাওনের আসার শব্দ পেয়ে শুয়া থেকে উঠে বসল খুশি। আরে ভাইয়া তুমি কখন এলে? এই তো এক্ষুনি। তুই কোথায় ছিলি পাখি? পুরো বাড়ি তোকে গরু খোঁজা খুঁজেছি। খুশি মুখ ফার করে ঠোঁট উল্টিয়ে বলল, আজকে গরু ধোলাই দিয়েছে আমায়। বলিস কি রে? কার এত বড় সাহস আমার বনরে গরু ধোলায় দেয়? শুধু একবার নামটা বল, পিটিয়ে পাগলা গারদে নিয়ে যাব। ভাইয়া তুমি পারবে না, শুধু একবার নামটা বলে দেখ পাখি। ওকে আজ পাগলা গার্দ ঘুরিয়ে নিয়ে আসবো আমি। বল, বল তাড়াতাড়ি নামটা বল। খুশি কান্না করে দিয়ে বলল, অভ্র ভাইয়া। হ্যাঁ, এবার বলো বিচারটা করে দিবে। শাওনের মুখে কোনো সারা শব্দ। এভাবে বরফের ন্যায় জমে থাকতে দেখে খুশি শাওনকে ঝাঁকিয়ে বলল, ও ভাইয়া, বলো না তুমি বিচারটা করে দিবে। তুমি তো অভ্র ভাইয়ের থেকে বড়। এখন তুমি ওনাকে পিটিয়ে শুটকি বানিয়ে দাও, যেভাবে উনি আমাকে মেরেছে। শাওন মিকি হেসে বলল, বলছিলাম কি পাখি তুই কি কিছু করেছিস? একথা বললে কেন ভাইয়া? আমার মতো সৎ, ভদ্র, শান্তশিষ্ট মেয়ে কি আর দুটো আছে বলো? তা নেই। তাহলে অভ্র ভাইকে মেরে দাও। শুধু আমায় মারে? নিজেকে কি ভাবে? নিজে একটু সুদর্শন বলে এত অ্যাটিটিউড। আচ্ছা পাখি তোর না শরীর খারাপ, শুয়ে পড়। তোর চকলেট গুলা টেবিলে রাখলাম। আমি একটু ওয়াশরুম থেকে আসি বলেই শাওন কেটে পড়ল। কারণ অভ্র শাসন করেছে মানে খুশি কিছু একটা করেছে। এখন যদি অভ্রর পক্ষ নিতে চায় তাহলে দিবে শাহাদাত চৌধুরীকে সব বলে। টেবিলে নতবস্থায় বসার তো শশীর পেছনে কেউ একজন চাপতে ধরতেই কেঁপে উঠল সে। পেছনে ফিরে তাকানোর আগেই শাওন হাতের বাঁধন আরো শক্ত করে বলল, উহু উঠবি না। আরেকটু জড়িয়ে থাকতে দে চান। তারপর তার খোঁচা খোঁচা দাড়ি খসে দিল শশীর কাঁধে। শশী সরে যেতে চাইলেও পারল না। আটকা পড়ল পুরুষালী শক্ত হাতের বাঁধনে। শশীকে এভাবে নড়তে দেখে শাওন এবার নিজের দিকে ফেরাল। লজ্জায় লাল হয়ে আছে শশীর গালজুড়ো। শশীর মুখে সারা শব্দ নেই দেখে তাকে আরো কাছে টেনে নিল শাওন। যত্ন করে চুমো আকল কপালে, গালে। অতঃপর নরম কণ্ঠে বলল, এ বাড়িতে তো তোকেই দেখতে আসি। এত বিশাল পৃথিবীতে তোর মাঝেই শান্তি খুঁজে পাই। আর একটু জড়িয়ে থাকতে দে চান, বলে মুহূর্তেই আবার জড়িয়ে নিল শশীকে। দরজার দিকে চোখ যেতে কিছু একটা ভেবে শশী বলল, ভাই তুমি এখন যাও। আমরা কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। দরজাটাও খোলা। শাওন চাতে গেল। চাতে গেলে শাওনের মাথা ঠিক থাকে না। চাতে গিয়ে বলল, শালিহাই থেকে ভাই বানিয়ে দিলি। আজ তো একটা মির্জাফর তুই। আর কোনোদিন আসমু না তোর কাছে। আরে আরে যাও কই মরতে। আরে নাস্তাটা তো করে যাও। শাওন চাতে বেরিয়ে গেল। শশী পেছনে থেকে কত ডাকল, শোনাল না ছেলেটা। টেনশনের মাঝেই শশী মুচকি হাসল। কারণ ছেলেটার এমনে রেগে থাকলেও তার জন্য ভালোবাসা অফুরন্ত। এমনে যতই রাগ করুক, রাগ কমে গেলে ঠিকই একবার না একবার আসবে। বিকেল 5:48। ড্রয়িং রুমে বসে আছে রেহানা। একটু আগে রাবেয়া তাকে চা দিয়ে গেল। সেই মুহূর্তে বাহির থেকে রৌদ্রর আগমন ঘটল। সিঁড়ির কাছে আসতেই সোফায় বসে থাকা রেহানা তাকে ডাকল, কিছু বলবে দাদিমনি? হ্যাঁ, আমার রুমে আসো দাদু ভাই। ঠিক আছে দাদিমনি, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর দুজনই চলে গেল উপরে। অভ্র বাড়িতে নেই। রেহানা বেশ চিন্তিত আছেন। বাড়ির বড় ছেলে, তাকে নিয়েই যত আশা। তার মধ্যে ছেলেটা আজকাল কেমন আচরণ করে। যদিও এটা নতুন কিছু নয়।
অভ্র ছোট থেকেই বদমেজাজি, রাগী টাইপের একটা ছেলে। নিজের মতোই চলতে পছন্দ করে। তাকে বোঝাতে গেলে এক তো বুঝিয়ে দিবে আরেক। তবে বিদেশ থেকে ফেরার পর ছেলেটা কেমন জানি হয়েছে। ঠিকমতো খাওয়া দাওয়া নেই। রুমের দরজা বন্ধ করে কিছু একটা করে। তাছাড়া তিনি যখন রুমে প্রবেশ করল তখন অভ্রকে স্বাভাবিকই দেখা গিয়েছিল। এত কিছু ভাবার মধ্যে আগমন ঘটল রৌদ্রের। সে ভেতরে প্রবেশ করেই বলল, হ্যাঁ দাদিমনি বলো। রেহানা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোমাকে যা প্রশ্ন করব সঠিকভাবে জবাব দিবে দাদু ভাই। ঠিক আছে দাদিমনি। তিনি কিছুক্ষণ নীরব থেকে বলল, তুমি কি জানো অভ্র দাদু ভাইয়ের ব্যাপারে? মানে সে কি করছে বর্তমানে? এ কথা বললে কেন দাদিমনি? তোমাকে যা বলেছি তার উত্তর দিবে। তুমি তো সঙ্গে ছিলে। তাহলে নিশ্চয়ই সব জানবে। রৌদ্র কিছু বলতে যাবে অমনি পর্দায় কারো একটা ছায়া দেখল। রৌদ্র বলতে গিয়েও থেমে গেল। কি হলো দাদু ভাই? রৌদ্র যা বোঝার বুঝে নিল। তার বুঝতে কিছু বাকি নেই। অতপর চুপ করে কিছু একটা ভেবে উত্তর দিল, দাদিমনি আমি তোমায় দুইটা অপশন দিব। অপশন 1 তুমি ভালো কোনো খবর শুনতে চাও, নাকি অপশন 2 খারাপটা। তবে যাই বলো যেকোনো একটা শুনতে হবে। এখন তুমি ডিসাইড করো কোনটা শুনতে চাও। রৌদ্র মুখে এমন কথা শুনে চুপসে গেল রেহানার মুখ। তিনি শীতল দৃষ্টি নিক্ষেপ করে বললেন, ভালোটাই বলো দাদু ভাই। আমিও শুনতে চাই আমার বড় দাদু ভাইয়ের ব্যাপারে। রৌদ্র অন্যদিকে মুখ ফিরে বলল, তোমার নাতি সৎ পথেই আছে, চিন্তা করো না দাদিমনি। শুধু একটা কথায় বলবো, তোমার নাতি উত্তম কিছুই করছে। সে উত্তমটা কি যদি একবার বলতে দাদু ভাই? রৌদ্র মুচকি হাসল। সেটা যদি বলার হতো দাদিমনি আমি কবেই বলে দিতাম। প্লিজ আর এ প্রসঙ্গে কিছু জিজ্ঞেস করবে না। আমার যতটুকু বলার সামর্থ্য ছিল আমি বলে দিয়েছি। আর কিছু জিজ্ঞেস করো না দাদিমনি। ঠিক আছে আর কিছু জিজ্ঞেস করলাম না দাদু ভাই। তবে একটা কথায় মাথায় রেখো তোমরা চৌধুরী বাড়ির অমূল্য রত্ন। তোমরা সহিহ সালামতে থাকো, এটাই কামনা করি। আর যা করবে ভেবে চিনতে পথ হাঁটবে। চিন্তা করো না দাদিমনি। তারপর রৌদ্র মুখে মলিন হাসি নিয়ে বেরিয়ে গেল। দরজা ঠেলে রুমে ঢুকলেন নাজনীন বেগম। তাকে দেখে খুশি উঠে বসল। তিনি পাশে বসেই খুশির মাথায় হাত রাখলেন। নাজনীন বেগমের মুখপানে তাকিয়ে খুশি হাসল। কত মিষ্টি হাসি বড় আম্মুর, কত আদর যত্ন করে আমায়। ঈশ্বর যদি আমার আম্মু এমন হতো। কেন যে আম্মু আমায় শুধু এত বকাবকি করে। খুশির ভাবনার মাঝেই হাত বাড়িয়ে নাজনীন বেগম বললেন, খুশি মা একটা কথা বলবি আমায়? হ্যাঁ বড় আম্মু বলো। সত্যি বলবি মা? খুশি নাজনীন বেগমের কোলে মাথা রেখে বলল, সত্যি। তুই কি কাউকে পছন্দ করিস মা? কথাটা শুনে খুশির তুলতুলে গালের হাসি নিমিষেই মিলিয়ে গেল। মাথা তুলে বলল, একথা বললে কেন বড় আম্মু? তুই আগে আমার কথার উত্তর দে। খুশি কিছু একটা ভেবে বলল, সত্যি কথা বলবো বড় আম্মু। হ্যাঁ ঠিক আছে শুনো, গত 1 সপ্তাহ যাবত এক ছেলে নাফিসার পিছনে ঘুরঘুর করছিল। নাফিসা প্রথমে রাজি হয়নি। তবে ছেলেটা ওকে থ্রেট দিয়েছিল ওর বন্ধুর সঙ্গে আমি রিলেশন না করলে নাফিসার ক্ষতি করে দিবে। আর সেদিন দেখা করতে যাওয়ায় অভ্র ভাইয়ের ফ্রেন্ড ইরফান ভাই দেখে ফেলেছিল। সেদিন সুযোগ বুঝে কেটে পোড়ায় বেঁচে গিয়েছিলাম। তবে অভ্র ভাই আমাদের সেখানে খুঁজেছি, পাইনি। পেলে শরীর হাড়গুড় আর আস্ত থাকতো না। বলিস কি রে মা? হ্যাঁ বড় আম্মু। তবে বিশ্বাস করো আমি কোনো ছেলের সঙ্গে প্রেম করিনি। আম্মুকে কথা বলবে না প্লিজ। মেরাই ফেলবে। মেজো জানবে না। তবে তুই যেহেতু নির্দোষ সেখানে কিচ্ছু হবে না। একদম চিন্তা করিস না মা আমি আছি তোর সঙ্গে। তারই মধ্যে প্রবেশ করলেন মরিয়ম বেগম সঙ্গে খুশির ছোট চাচি শিরিন বেগম। পরপর এসে ঢুকল রেহান রূপকথা, শশী আর তুলি। রেহানা চৌধুরী বসলেন পাশে খুশির পাশে। আর বাকিরা সাইতে দ্রিয়ে রইলেন। শাশুড়িকে দেখে নাজনীন বেগমও উঠে দাঁড়ালেন। মরিয়ম বেগম শাশুড়ি পাশে থাকায় কিছু বললেন না মেয়েকে। রেহানা মলিন কণ্ঠে বললেন, তোমার ব্যথা কমেছে দিদিভাই। খুশি এক পলক মরিয়ম বেগমের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আবার তাকালো রেহানার দিকে। সেও মলিন কণ্ঠে বলল, হ্যাঁ দাদিমনি। রেহানা আবার খুশির পাতা ভালো করে চোখ বুলিয়ে পরখ করল কালশিটে দাগগুলো। রেহানা এবার বেশ অসন্তুষ্ট। অভ্রর সঙ্গে এবারে তিনি কথা বলবেন। এভাবে সকাল সকাল মেয়েটাকে মারার কোনো মানে হয়? ঠিক আছে দিদিভাই তুমি রেস্ট করো আমরা আসি বলেই রেহানা বেরিয়ে গেল। পেছনে পেছনে নাজনীন বেগম আর শিরিন বেগমও। মরিয়ম বেগম একটু দাঁড়ালেন। এবার সত্যিই খারাপ লাগলো মেয়েটার জন্য। তিনিও মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। বড়রা চলে যেতেই 3 বোন এসে বসল খুশির পাশে। শশী রেগে জিজ্ঞেস করল, হ্যাঁ রে কিছুক্ষণ এর মধ্যে তুই আবার কি করে বসলি? যার জন্য মার পরল পিঠে। নিশ্চয়ই উল্টো পাল্টা কিছু করেছিস। তা নয়তো অভ্র ভাই তোকে এভাবে মারবে কেন? মাঝখানে একবারই রূপকথা বলল, বকছিস কেন মেয়েটাকে? দেখছিস না ব্যথা পেয়েছে।
খুশির মাথায় হাত বুলিয়ে বলল, কি করেছিস বুনু তুই? আমার কাছে বল তো নির্দ্বিধায়। তেমন কিছু করিনি আপু। তাহলে? শুধু আমার কাছে এক মগ কফি চেয়েছিল অভ্র ভাই। আমি এনেও দিলাম। এরপর শুধুই শুধুই মারল। কথাটা শুনে তিন বোন একে অপরের মুখে চাওয়াচাওয়ি করল। তারা বেশ বুঝতে পারল কফিতেই কিছু গোলমেলে হয়েছে। রূপকথা সবার উদ্দেশ্যে বলল, সবাই চল, খুশির এখন রেস্টের প্রয়োজন। তারপর খুশির গালে হাত ছুঁয়ে মিষ্টি হেসেই চলে গেল রূপকথা। পেছনে পেছনে শশী আর তুলি। পায়ের ব্যথায় ঘুমও আসছে না খুশির। একবার একদিক তো ওদিক হয়ে শুয়ে আছে। মাঝে মাঝে পায়ের ব্যথায় কান্নাও পাচ্ছে। পিঠতেও ব্যথা। তবে পিঠের তুলনায় পায়ে বেশি পড়েছে বাড়িগুলা। এভাবেই কিছুক্ষণ যাওয়াতে দরজায় কারো আসার শব্দ হলো। কে? আপু এসেছ? তার কথার কোনোরকম উত্তর না পেল না সে। প্রথম বিরক্ত হলেও এখন ভয় ভয় লাগছে। সে কাপা গলায় আবারও বলল, কে এসেছে? কাছে কাউকে বসতে দেখে খুশি চিৎকার করতে যাবে অমনি একটা পুরুষালী হাত শক্ত করে তার মুখ চেপে ধরে। চুপ, একদম চুপ। কে? অভ্র লাইটটা অন করতেই খুশি ভাবাচেকা খেয়ে গেল। আপনি? আমি। এভাবে বানরের মতো লাফিয়ে চেঁচাচ্ছিস কেন? আসলে আমি ভেবেছিলাম ওই ছায়াটা এসেছে। অভ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কোন ছায়াটা? ওই যে প্রতিরাতে আসে। অভ্র হাঁটু গেড়ে বসে বলল, বাজে না বকে, পাটা দেখা। কোন পা? আমার পা? আপনার পা তো আপনার পায়ে আছে, তাহলে আমি দেখাবো কিভাবে? আরো কয়েক হাত পরলেই বুঝতে পারবি কিভাবে দেখাতে হয়। বলেই আচমকাই খুশির পা টেনে রাখল অভ্রর হাঁটুতে। ব্যথায় কুকিয়ে উঠল খুশি। অভ্র তীক্ষ্ণ চাহনিতে বলল, লাগছে? খুব। অভ্রর দৃষ্টি আটকালো খুশির পায়ের দিকে। কালশিটের দাগটা দেখেই কিছু একটা লাগিয়ে দিল খুশির পায়ে। কি লাগালেন অভ্র ভাই? সাপের বিষ? কি হো হো হো। মুখটা বন্ধ রাখুন, নয়তো মুখেও কালশিটের দাগ পড়বে। আপনি আমার পায়ে সাপের বিষ লাগালেন কেন? আমার ইচ্ছা। আপনার ইচ্ছা হবে আর লাগিয়ে দিবেন। অভ্র আর কিছু না বলে খুশির পায়ে আলতো করে হাত বুলিয়ে কিছু একটা লাগাতে ব্যস্ত হলো। খুশি ব্যথায় আর পুরুষালী স্পর্শে কেমন একটা অনুভব করল। অভ্র উঠে দাঁড়িয়ে দেখল খুশি এখনো চোখ জুড়ো খিচে আছে। ব্যথা কমেছে। খুশি পিটপিট করে তাকিয়ে মলিন জবাব দিল, কিছু। ঠিক হয়ে যাবে। এখন শুয়ে পড়। না, ঘুমাবো না। তাহলে কি করবি? আগে বলেন সরি, মারলেন কেন? বলবো না ঘুমা। তাহলে আমিও ঘুমাবো না। জেদ করিস না। করব। অভ্র বিরক্ত নিয়ে বলল, সরি বললে কি হবে? একবার বলেই দেখুন না। ঠিক আছে ঘুমা। কই বললেন না যে? সরি। কুত্তা তোর হরি। ওয়াত? না মানে কিছু না। কি বললি? বললাম কিছু না। তোকে এইসব আফাওকে শিখিয়েছে? কেউ না। বল, নয়তে পিটিয়ে ছাল তুলে নিব। বলছি বলছি, নাফিসা শিখিয়েছে। ওয়াত? তোকে কলেজে আর কোচিংয়ে পাঠানো হয় এসব শিখার জন্য। সরি অভ্র ভাই, আর কখনো বলবো না। এবার ঘুমা, নয়তো আবাও পিঠে পড়বে। ঠিক আছে। অভ্র দরজার কাছে গিয়ে আবার থামল। তারপর বলল, আর হ্যাঁ শোন, কালকে তোকে আমি কলেজে পৌঁছে দিব। খুশি হালকা মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানাতেই অভ্র বেরিয়ে গেল। সকাল সকাল ড্রয়িং রুমে অভ্রকে আসতে দেখে সবাই অবাক হলো। সিঁড়ি দিয়ে ফল হাতা শার্টটা বোলাতে বোলাতে নিচে নেমে এসেই খুশির উদ্দেশ্যে জিজ্ঞেস করল, তোর হয়েছে? ডাইনিং এ বসে থেকেই খুশি উত্তর দিল, হ্যাঁ। কথাটা শুনে সবাই, ডাইনিং এ বসে থাকা রেহানা সহ সবাই বেশ বাখারা দৃষ্টিতে তাকিয়ে রইল অভ্রর দিকে। যে ছেলেটা কাল লাঠি পিটা করলো আজ সে কলেজ পৌঁছে দিবে। ডাইনিং এ বসার রূপকথা, শশী, তুলিও হা করে তাকিয়ে আছে অভ্রর পানে। যদিও বাড়ির কর্তারা আগেই নাস্তা সেরে চলে গিয়েছেন যার যার কর্মক্ষেত্রে। সবার এভাবে তাকিয়ে থাকতে দেখে অভ্র ভ্রু কুঁচকে বিরক্তি চোখে জিজ্ঞেস করল, কি? এভাবে তাকিয়ে থাকার মানে কি? এখানে কি সার্কাস জমেছে? সঙ্গে সঙ্গে সবাই নড়েচড়ে বসল। ডাইনিং এ বসা রেহানা জিজ্ঞেস করল, দাদুভাই তুমি পৌঁছে দিবে দিদিভাইকে? হ্যাঁ কেন? না মানে এমনি। অভ্র বিরক্তির চোখে খুশিকে আরেকবার ডাকল। বেলা বাজে সকাল 8:20। খুশিকে তাড়া দিয়েই সে পার্কিং লটের দিকে গেল। পেছনে পেছনে খুশিও পৌঁছে গেল। অভ্র একটা হেলমেট খুশির হাতে দিয়ে বলল, এটা পরে নে মাথায়। খুশি হেলমেটটা পরেই উঠে বসল বাইকে। খুশিকে এভাবে কাচুমাচু হতে দেখে অভ্র গম্ভীর কণ্ঠে বলল, এখন কি মার্ডার কেসে আমাকে ফাঁসাতে চাস আমাকে? কেন অভ্র ভাই? ধরে বসো। কোথায়? আমার পায়ে। এ বাবা, পায়ে আবার কিভাবে ধরে বসবো? ইডিয়েট, আমায় ধরে বসতে বলছি। এটাও বলে দিতে হয়? ওহো, আমি বুঝতে পারিনি। অভ্র আর কিছু না বলে বাইক স্টিয়ারিং দিল। 9টায় এসে খুশির কলেজের সামনে বাইক থামল। হেলমেট খুলে অভ্র বলল, নাম। খুশি চুপচাপ নেমে পড়ল। কলেজের গেটের দিকে পা বাড়ালে অভ্র গম্ভীর কণ্ঠে বলল, দাঁড়া। কিছু বলবেন অভ্র ভাই? কলেজ শেষ হবে কয়টায়? 2টায়। ঠিক আছে, আমি নিতে আসব।
যদি এদিক ওদিক দেখি তো পুরো মেহগনি গাছটাই তোর পিঠে ভাঙবো, মাথায় থাকে যেন। আর হ্যাঁ, তোর ফোনটা দাও। আমার? না, তোর বান্ধবীর। ওরটা নিবেন কেন? তুই ফোনটা দিবি। ব্যাগ থেকে ফোনটা বের করে খুশি অভ্রর হাতে দিল। কিছু একটা করে অভ্র ফোনটা আবার খুশির হাতে দিল। নাম্বার সেভ করে দিয়েছে। কলেজ ছুটি হলে কল দিবি বলেই অভ্র আবার বাইকে উঠে স্টিয়ারিং দিল। অভ্র চলে যেতেই খুশি ফোনের স্ক্রিনে চোখ খোলাল। স্পষ্ট বড় অক্ষরে লেখা AVRO। তখন সে লেখাটা ডিলিট করে সেখানে বসিয়ে দিল অভদ্র পুরুষ লিখেই খিলখিলিয়ে হাসল। ঠিক তখনই পেছনে থেকে কে একজন তার কাঁধে হাত রাখতেই পিছন ফিরে তাকালো। কি রে খুশি, কয়দিন ধরে কলেজ আসিস না, কোচিং এ আসিস না, এমনকি কল দিলেও পাওয়া যায় না, ব্যাপার কি? তা আজকে বিকেলে কলেজ শেষে পার্কে যাবি তো? যে ছেলেটা প্রপোজ করেছিল সে ছেলেটা দেখা করতে আসবে। আর তার ফ্রেন্ডও আসবে, যে তোকে পছন্দ করে। সেদিন তো ইরফান ভাইয়ের জন্য পালিয়ে গিয়েছিলি। ওনাকে এত ভয়ে পাস কেন বলতো? আজকে চল, প্রপোজ করবে তোকে। দুই বন্ধুই আসছে, প্রেম প্রেম না করি অন্তত কিছু খাওয়া তো যাবে। না রে নাফিসা, আমি যেতে পারবো না। সে কি, কেন? অভ্র ভাই এসেছে। আরে এটা ব্যাপার ন, কি হো হো। অভ্র ভাই? উনি কবে আসলো? দুদিন হলো। ও মাইরি, কেস খেয়ে গেলাম। তাই বলছি এসব ভণ্ডামি বাদ দিয়ে ভালো হয়ে যা, নয়তো আমার সাথে তোর উপরে যাওয়ার টিকিটটা কেটে রাখতে হবে। না জানু, আমি উপরে যেতে চাই না। তাহলে ভণ্ডামি বাদ দিয়ে ভালো হয়ে যা। সবই তো বোঝালাম, কিন্তু অন্য কোনো পথ নেই। না মানে অন্য কোথাও দেখা করা যায় না? তোর কি জানের একটুও ভয় নেই? আরে লুকিয়ে করলে টেনশন কিসের? ভুলে গেলি ছোটবেলায় পার্কের ঘটনাটা? তা বলিনি। এখনো মনে পড়লে জ্বর আসে গায়ে। তবে ওটা কি ক্যান্সেল করে দিব? হ্যাঁ। ধুর, ভালো লাগে না। জীবনে প্রথম একটা প্রেম করতে যাচ্ছিলাম, তাও আর হলো না। তুই রাখো তো তোর প্রেম, আমি গেলাম। আরে আরে খুশি, যাস কই? আমাকে নিয়ে যা। তাহলে বাজে না বকে সোজা হাট কলেজের ভেতরে। আচ্ছা, লুকিয়েও তো একটা লাস্ট চান্স নেওয়া যেত। তোর কি মন চায় না একটা প্রেম করতে? প্রেম প্রেম না করে থাকিস কিভাবে? খুশি চেঁচিয়ে বলল। প্যারা লাগে, প্যারা লাগে, প্যারা লাগে রে। প্রেম, প্রীতি, ভালোবাসা প্যারা লাগে রে। আরে আস্তে, এত জোরে চেঁচিয়ে আমার কান ফাটানোর কোনো মানে আছে? তাহলে সোজা চল ক্লাসরুমে, আর একটা কোথাও নয়। দুইটাই অভ্র ভাই আসবে। আরে খুশি তুমি? কথাটা অনুসরণ করে পেছনে থাকাল খুশি। শিশির স্যারকে দেখে চমকে উঠল সে। যাও। জি স্যার, আমি। এতদিন পর কলেজে আসলে স্যার বাড়িতে কিছু সমস্যা ছিল পারিবারিক। ও আচ্ছা। তবে ফার্স্ট ইয়ারের ক্লাস তো শুরু হয়ে গেল, কোচিং এ ভর্তি হওনি? স্যার হয়েছে। তবে ফিজিক্সেরটা আপনার কাছেই পড়ব ভাবছি। ভালো করেছো তো, একদম ঠিক করেছো। ঠিক আছে, কাল থেকে তাহলে জয়েন হয়ে যেও। ঠিক আছে স্যার। শিশির স্যার চলে যেতেই খুশি বসল বেঞ্চে। পাশে এসে বসল নাফিসা। সেও বেঞ্চে বসে গালে হাত রেখে অন্য দিকে তাকিয়ে বলল, কেউ আমার দুঃখটা বোঝাল না গো। কেউ বোঝাল না। আমি হতাশ। প্রেম ভিটামিন পি এর অভাবে আজকে শুকিয়ে যাচ্ছি। ভ্রুকুচকে তাকালো খুশি। তার কাঁধে হাত রেখে বলল, আহারে তাই? বিশ্বাস কর দোস্ত, তোর দুঃখ দেখে চোখ থেকে পানি বের হয়ে আবার ভেতরে ঢুকে গেল। এখন বল তো কি করি? দেখ জানু, মজা নিবি না একদম। তো কি করব? নাচবো? কার সাথে? তোর ভাতারের সাথে। এমন করিস কেন জানু? তো কেমন করব? আমার উপর দিয়ে এই দুদিনে ঘূর্ণিঝড়, টর্নেডোর পূর্বাভাস বয়ে গেছে, আর তুই পরে আছিস প্রেম নিয়ে। আরে পাগলি, প্রেম নয়, শালারে খায়া ছাইড়া দিয়াম। ভণ্ডামি ছেড়ে ভালো হয়ে যা। আর আমাকেও ভালো হতে দে। কিছু না করেই কেস খেয়ে যাই, কি কপাল। তোরা করিস ভণ্ডামি আর ফেসে যাই আমি। আমি কয়টা করেছি বল? আমিও তো করিনি। তাহলে বই আর করারও দরকার নাই। ব্যাগ নে আর উঠো, নয়তো আমি গেলাম। 2টা বাজতে আর 5 মিনিট বাকি। 1 সেকেন্ড লেট হলে অভ্র ভাই সুতো দিয়ে খুঁড়ি উড়াবে আমায়। নাফিসা আর আগ বাড়িয়ে কিছু বলল না। খুশি বেশ খেপে। এখন কথা বাড়ালে দুহা পড়বে তার উপর। বেচারিও হাঁটা দিল খুশির পিছন পিছন। ক্যাম্পাস এরিয়ায় পা রাখতেই সামনে এসে দাঁড়ালো নাহিদ। খুশি রাগী কণ্ঠে বলল, পথ আটকলে কেন? জান পাখি, তুমি দেখা করতে এলে না কেন? ইচ্ছে ছিল না তাই? ওমা, তা বললে চলবে? আমার দিলটা চুরি করে করে এখন পালিয়ে বেড়ালে হবে? আমিও কিন্তু তোমার মনটা চুরি করতে চাই জান পাখি। খুশি চটে গিয়ে বলল, করবি তো, দেখতে তো চোরের মতোই লাগে। কথাটা শুনে ফিকে হেসে উঠে সবাই। খুশি সেদিকে পাত্তা না দিয়ে সোজা হাঁটা ধরে গেটের দিকে। অভ্র হয়তো পৌঁছে গিয়েছে। পেছনে থেকে ডাকে নাহিদ, কাজটা ভালো হলো না, জান পাখির জন্য পস্তাতে হবে। কি রে, এত লেট হলো কেন? কখন থেকে ওয়েট করছি। কোথায় অভ্র ভাই? শুধু 1 মিনিট লেট হয়েছে। তাও হবে কেন? আসলে নাফিসাকে এগিয়ে দিতে 1 মিনিট ওভার হয়ে গিয়েছে।
বাইকে উঠো। খুশি কোনোরকম তার স্থির পা দুটো রেখে বসলো বাইকে। অভ্র হেলমেট এগিয়ে দিয়ে বলল, পরে নে। ভদ্র মেয়ের মতো পরে নিল খুশি। বাইক এক স্টিয়ারিংয়ে এসে পৌঁছালো চৌধুরী নিবাসে। অভ্র বাইকে দাঁড় করিয়ে বলল, তুই ভেতরে যা, আমি পরে আসছি। ঠিক আছে অভ্র ভাই। খুশি নিজের রুমের দিকে চলে গেল। এইদিকে ড্রয়িং রুমে আলোচনা বসেছে। রেহানা সব কর্মচারীদের লিস্ট দিয়েছেন, সন্ধ্যায় নিশানদের বাড়ি থেকে লোকজন আসবে রূপকথাকে দেখতে। বড়দের আলোচনার মাঝে সিঁড়ি দিয়ে নামলো অভ্র। রেহানা ডাকলেন তাকে। এখন একটু বিজি আছি দাদিমনি, পরে কথা বলছি তোমাদের সঙ্গে। ফোন কানে নিয়েই বাহিরের দিকে হাঁটা দিল অভ্র। রুমে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হলো খুশি। তারপর মিররের সামনে দাঁড়িয়ে বেনুনি খুলে মাথায় চিরুনি করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে রৌদ্র যাচ্ছিল খুশির রুমের সামনে বেলকনি দিয়ে। তার চোখ আটকায় মিররের সামনে দাঁড়িয়ে থাকা খুশির পানে। সে পর্দার ওপারে দাঁড়িয়ে দেখল খুশিকে। দেখতে সাক্ষাৎ আসমানের পরী। কোমর অবধি লম্বা কেশগুলো দুলছে বাতাসে। রৌদ্র কিছুক্ষণ অপলক দৃষ্টিতেই তাকিয়ে রইল সেদিকে। তার অবাধ্য পলক পড়তে চাইছে না। সাদা কামিজে বেশ অপরূপ লাগছে খুশিকে। কি একটা ভেবে লজ্জা পেল রৌদ্র। তার এলোমেলো দৃশ্য সরিয়ে ঠোঁট কামড়ে হেসে আবার তাকালো সেদিকে। সেদিকে দৃষ্টি রেখেই রৌদ্রর মন বলল, নুই বেনি খুলে এলো চুলে। আসু যখন দেখি, এই পরাণ জুড়ে ডাইকা চলে। বাঘ বাকুম পাখি। সে অস্থির মনে ছুটে গেল নিজের রুমের দিকে। খুশিকে সবসময় বেনুনিতে দেখে অভ্যস্ত। এভাবে খোলা চুলে দৃষ্টি ভরে আগে কখনো দেখা হয়নি। তবে বেশ ভালোই লাগতো তাকে। সে রুমে এসে দেয়ালে পিঠ থেকে ঠোঁট কামড়ে হাসল। তারপর টেবিল থেকে কাগজ কলম নিয়ে কি যেন একটা লিখল। সে কাগজে একবার চোখ বুলিয়ে বুকের বা পাশে হাত রেখেই চোখ বুজে নিল। সেই দৃষ্টি চোখের সামনে ভাসতেই রৌদ্র গাইল, ডাগর ডাগর চোখ যেন তার ভালোবাসার ঘর। এক পলকে আমার বুকে তুলে প্রেমের ঝড়। একটু সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে চায়। একটু সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে চায়। একটু সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে চায়। সেই মুহূর্তের রুমে ঢুকলো তুলি। আচমকাই তুলিকে দেখে রৌদ্র অপ্রস্তুত হয়ে দাঁড়ালো। বুকে বাঁধা কাগজের হাতটা পেছনে নিয়ে রাখল। তারপর বলল, তুই? হ্যাঁ ভাইয়া। তুই এ সময় এখানে কি করছিস? আগে বলো আমায়, কেমন লাগছে? ভালোই লাগছে। শুধুই ভালো। আর কিছু লাগছে না। তোকে আর কেমন লাগবে? সারাদিন দিন তো ভণ্ডামি করে বেড়াস। কোথায় আমি ভণ্ডামি করেছি? ভাইয়ার কাছ থেকে শুনলাম তোরা নাকি এক একটা প্রেম গুরু হয়ে গিয়েছিস। এ মাছি সব মিথ্যা। তার মানে বলতে চাইছিস ভাইয়া মিথ্যা বলেছে? না, তা নয়। তবে সব দোষ খুশি আপু আর নাফিসা আপুর। ওদের জন্য শুধুই শুধুই আমি কেস খেয়ে যাই। তোর না সামনে এসএসসি। যা গিয়ে পড়তে বসো। তোর আর শাড়ি পরে ধম করে বেড়াতে হবে না। বললে না তো আমায় কেমন লাগছে? পেতনির মতো লাগছে। এইবার যা। এটা কিন্তু ঠিক নয়। আমি না তোমায় ভালোবাসি। এই তুই ভালোবাসিস মানে? এইটুকু মেয়ে তুই ভালোবাসার মানে বুঝিস? সব বুঝি রৌদ্র ভাই। তুমি সবাইকে বলো রূপকথা আপুর পর তোমার আর আমার এঙ্গেজমেন্টটা যেন করে রাখে। মারব তুলে আছাড়। যা এখান থেকে। নাক টিপলে দুধ বের হবে, সে আসছে এঙ্গেজমেন্ট করতে। দেখো, তুই যাবি নাকি গুরু ধোলায় দিব? যাচ্ছি, তবে কাজটা ভালো হলো না। দাদিমনিকে বলে দিব তুমি তোমার ফ্রেন্ডদের সাথে মিলে সিগারেট খাও। অভ্র ভাইকেও বলে দিব। রৌদ্র হাসল। ভাইয়া নিজেও মাঝে মাঝে দু একটা টান দেই। যা গিয়ে বল। ঠিক আছে তাহলে দাদিমনির কাছেই বলে দিব। তুই গেলি। রৌদ্র তেরে আসতেই তুলি এক ছুটে পালালো। নিচে হইচই, তবে শশীর মন অস্থিরতায় ভাসছে। শাওন কবে রাগ করে বেরিয়ে গেল। কি করছে, কোথায় আছে, একটা কলও করেনি। ছেলেটা অল্পতেই রেগে যায়। তবে শশীর প্রতি অগাধ ভালোবাসা। এতক্ষণে একটা কল হলেও দেওয়া কথা। না জানি এই রাগ কার উপর ঝাঁছে ছেলেটা। এইসব ভাবতে ভাবতেই কল দিল শাওনের ফোনে। বারবার রিং হওয়ার পর হঠাৎ রিসিভ হতেই ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো। কি হয়েছে? কল দিচ্ছিস কেন বারবার? আজ আসলে না কেন? কই আসুমু ওই মির্জাফরের বাড়িতে? না তোমার শ্বশুর বাড়িতে। আমার জানামতে কোনো শ্বশুর নাই। মির্জাফরের বাড়ি ওইটা। এত রাগছ কেন? আমার ইচ্ছা। দেখো তেরামি না করে সুন্দর করে কথা বলো। আগে ক ভাই কইলি কেন এই মির্জাফরের বংশ? ক ভাই কইলি কেন? আমি তোর ভাই লাগি। আরে তখন মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল। বেশি পাকনামি চোদাও, পাকনামি। শালি মির্জাফরের বংশ। এই মির্জাফরের বংশ জ্বালাই পুরাই জীবনটা ছাড়খাড় করে দিল। এখন যে তুমি আমাকে শালি বানিয়ে দিচ্ছ। ধুর বালকল রাখো। আরে শুনো না। মির্জাফরের গোষ্ঠী থেকে কি শুনবো রে? কি শুনবো? ওই শয়তানি বুদ্ধি। কার পিঠে ছুরি মারা যায়? কেমনে কাউকে নির্দোষ হওয়ার সত্ত্বেও বাড়ি থেকে বাহির করে দেওয়া যায়? দেখো ফুপির সাথে যা হয়েছে এখানে আমার কোনো হাত নেই। এটা আব্বু, বড় আব্বু আর ছোট আব্বু জানে।
এইসবের মাঝে আমায় কেন টানছ? তুইও তো ওই মির্জাফরের গোষ্ঠী। দেখো এবার বেশি বকছ। বালের কথা মারাও মির্জাফরের বংশ। তোমার ওই বালের কথার ধারধারি না আমি সাউন্ড বুঝছ। কল কেটে দিতেই শশী কপাল চাপকালো। এমনি তো ঝামেলার শেষ নাই। কেন যে ওই পাগলকে ভাই বলতে গিয়েছিল? সে কি ইচ্ছা করে বলেছে? মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। ধুর, এখন এই পাগলের রাগ ভাঙাবে কে? শশীর মাথায় কিছু ঢুকছে না। রুমে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আলমারির সব জামাকাপড়। খুশি এতগুলো ড্রেস দেখেছে, কোনোটাই পছন্দ হচ্ছে না। আজ রূপকথাকে দেখতে আসবে। চৌধুরী বাড়ির বড় মেয়ের বিয়ে, তাই আয়োজনটা বেশ বড় করেই হচ্ছে। তারই মধ্যে আগমন ঘটল অভ্রর। অভ্রকে এভাবে আসতে দেখে খুশি কিছুটা অপ্রস্তুত হয়ে দাঁড়ালো। এভাবে রুমের চারপাশে এত জামাকাপড় পরে থাকতে দেখে অভ্র ফোন কানে রেখেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। এগুলো কি? আসলে কোনো ড্রেসই পছন্দ হচ্ছিল না অভ্র ভাই। অভ্র হাতে থাকা শপিং ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, এটা পরিস আজকে। খুশি অবাক দৃষ্টিতে তাকালো। আমার জন্য? এটাতে কি আছে অভ্র ভাই বলেই শপিং ব্যাগ খুলে দেখল। শাড়ি। সবুজ কালার শাড়ি তো কখনো পরিনি। এবার পরবি। কিন্তু অভ্র ফোনটা পকেট রেখেই গম্ভীর কণ্ঠে বলল, সমস্যা কি? আসলে কখনো এই রংটা পরা হয়নি, বুঝতে পারছি না কেমন মানাবে। তোদের 4 বোনের জন্যই গ্রিন শাড়ি নিয়ে এসেছি। আফটার অল কালারটা আমার পছন্দের। আপুও আমার দেওয়া শাড়িটাই পরছে। তুই, শশী, তুলিও পরবি। ফ্যামিলি পিক তোলা হবে। অভ্র ভাই, আমি পিঙ্ক কালার একটা 3 পিস রেখেছিলাম। ভেবেছিলাম আপুর এনগেজমেন্টের দিন পরব। অভ্র দৃষ্টি গম্ভীর রেখে কটমট করে বলল, তোর সমস্যা কি? বাকি 3 জন পড়তে পারলে তোর এত অজুহাত কিসের? কালারটা অসাধারণ। তাছাড়া তোর ফর্সা গায়ে বেশ মানাবে। তোরা মেয়ে জাত আসলেই ছাগল। কোনটা মানায় না মানায় বুঝতে পারিস না। হুমায়ুন আহমেদ স্যার একটা কথা বলেছিল, সবুজ শাড়িতে মেয়েদের খুব মানায়, কিন্তু মেয়েরা কেন জানি এই সবুজ রংটাই পছন্দ করে না। খুশি আর কথা বাড়াল না। অভ্র চলে গেল নিজের রুমের দিকে। রুমে বসে মাথায় হাত ঠেকিয়ে শুয়ে রইল রেহানা। ঢুকল রৌদ্র। তার কণ্ঠে মধুমাখা। আসবো দাদিমনি? কপাল থেকে হাত সরাল রেহানা। হ্যাঁ আসো দাদু ভাই। রৌদ্র মিষ্টি হাসল। বলল, তোমার সঙ্গে কিছু কথা ছিল দাদিমি। জানি না রাখবে কতটা। তাও আশা নিয়ে এলাম। রেহানা মৃদু হাসল। তুমি আশা নিয়ে এসেছো দাদু ভাই? তোমার আশা কি ফেলে দেওয়া যায়? বলো তুমি কি বলতে চাও? আজকে তোমার কাছে একটা প্রস্তাব রাখবো, রাখবে? রেহানার মুখে মিষ্টি হাসল। বলে ফেলো দাদু ভাই। রৌদ্র বুঝতে পারল না কিভাবে শুরু করবে। তাকে কাচুমাচু হতে দেখে রেহানা আবার জিজ্ঞেস করল, তুমি কিছু বলতে চাও দাদু ভাই? নীরব পরিস্থিতি। রৌদ্র থেমে বলল, দাদিমনি। কথাটা বলার আগেই নাজনীন বেগম দৌড়ে আসলেন। দুজনই তাকালো সেদিকে। কি হয়েছে বড় বৌমা? মা নিচে, নিশান বাবারা এসেছে। আপনাকে খুঁজছে। ঠিক আছে তুমি যাও, আমি আসছি। নাজনীন বেগম চলে যাওয়ার পর রেহানা মৃদু হেসে বললেন, দাদুভাই তোমার কথাখানা আমি সময় করে মনোযোগ দিয়ে শুনছি। এখন নিচে চলো। ঠিক আছে দাদিমনি, সমস্যা নেই। তুমি ওই দিকটা আগে দেখো, আমি বরং পরে বলছি। ড্রয়িং রুমে বরপক্ষের সম্মুখে বসে রইল রেহানা, এমদাদুল চৌধুরী, শাহাদাত চৌধুরী আর আরিফ চৌধুরী। তারা একে অপরকে বিয়ের ব্যাপারে আলোচনা করছে। চৌধুরী গিন্নিরা রান্নাঘরে ব্যস্ত। রূপকথাকে উপরে তৈরি করা হচ্ছে। তুলি শশী অভ্রর দেওয়া শাড়িটা পরেই রূপকথাকে তৈরি হতে সাহায্য করছে। এদিকে খুশির কোনো খবর নেই। মেয়েটা কখন রুমে গিয়েছিল তৈরি হবে বলে। সন্ধ্যার হাওয়া মৃদু, সূর্যের শেষ আলোর সোনালি রোদ জানালা দিয়ে ঢুকে ছাপ রেখে গেছে। চৌধুরী নিবাসের প্রাঙ্গণ সাজানো, বাতাসে আনন্দ আর উল্লাসের মিশ্রণ আর সুখের উৎফুল্লতার সন্ধ্যার আলো যেন পুরো বাড়িটিকে এক উজ্জ্বল, মণিমুগ্ধকর আভায় মুড়ে দিয়েছে। প্রতিটি কোণ থেকে আনন্দের হাসি। ড্রয়িং রুমে আলোচনার মাঝেই রেহানা ডাকলেন নাজনীন বেগমকে। রূপকথাকে যেন নিয়ে আসা হয়। নাজনীন বেগম রান্নার সবকিছু দুই চাকে বুঝিয়ে দিয়ে ছুটে গেলেন উপরে। রুমে এসে দরজা ধাক্কা দিতেই শশী এসে খুলে দিল দরজা। কিরে মা, এইদিকে তোদের কত দূর? মা নিয়ে যেতে বললেন তো। বড় আম্মু হয়ে গেছে, আর একটু বাকি। ঠিক আছে তাড়াতাড়ি কর্মা, নয়তো তোদের দাদিমনির হাতে বোকা খেতে হবে। ঠিক আছে বড় আম্মু, টেনশন করো না, আমরা দেখছি। তাদের সাথে নাজনীন বেগমও রূপকথাকে তৈরির কাজে হাত লাগালেন। শশী আর তুলি সাজাতে ব্যস্ত আর নাজনীন বেগম শাড়ি পরাতে। এইদিকে রুমে বারবার খুশির স্বরে খুলছে আর পড়ছে। তার কোনো মতেই ঠিকঠাক লাগছে না। একদম বিরক্ত হয়ে কুঁচকে রয়েছে মুখ। তাও কোনোরকম পেঁচিয়ে বের হলো রুম থেকে। বেকনিতে দাঁড়িয়ে ফোন শেষ করে অভ্র পেছনে তাকালো। এটা খুশি না। এভাবে শাড়ি পরেছে কেন ইডিয়েটটা? এগিয়ে গেল খুশির দিকে। অভ্রকে তার দিকে হেগোতে দেখে জুড়ে হাঁটা ধরল খুশি। এই দ্বারা খুশি পা বাড়াতে গিয়েও থেমে গেল। আস্তে করে পিছন ফিরে তাকিয়ে শুকনো ঢুক গিলল।
কিছু হয়েছে অভ্র ভাই? এভাবে শাড়ি পরেছিস কেন? ক, কিভাবে? ডান্ডা মেরে দেখাবো কিভাবে? আসলে আপুরা রূপকথা আপুকে তৈরি করতে ব্যস্ত, তাই আমাকে পরিয়ে দিতে পারেনি। তোর হাত নেই? আমি পড়তে পারি না। অভ্র বিরক্তি ভরে খুশির হাত টেনে নিয়ে গেল নিজের রুমে। দাঁড়া এখানে। কেন অভ্র ভাই? এত কেনর উত্তর দিতে পারবো না, দাঁড়া নয়তো চড়িয়ে কেনর উত্তর দিয়ে দিব। খুশি আর কিছু না বলে সোজা হয়ে দাঁড়ালো। অভ্র ইউটিউবে ভিডিও অন করে আবার শাড়িটা পরাতে লাগলো। লজ্জা আর ভয়ে কাঁপতে লাগলো খুশি। অভ্র ভাই, কুচিটা আমি ঠিক করে গুজি। পারবি? হুম, ঠিক আছে। কুচিটা গুজতে গিয়েও আবার ভাঁজগুলো এলোমেলো করে ফেললো খুশি। অভ্র বিরক্ত নিয়ে বলল, পারিস না যখন এত ট্রইটি করিস কেন? অভ্র ভিডিওর দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে আবার ভাঁজগুলো ঠিক করতে লাগলো। গুজে দেওয়ার মুহূর্তে খুশির অন্তরাত্মা শিহরিত হলো। এভাবে চোখ খিচে রেখেছিস কেন? খুশি পিটপিট করে তাকিয়ে বলল, এমনি। হুম, এবার হয়ে গিয়েছে। এইবার আয়নায় দেখে আঁচলটা ঠিক কর। পারবি? হুম। অভ্র পকেট থেকে ফোনটা বের করে কিছু একটা দেখল। তারপর ল্যাপটপ অন করে কাজে মনোযোগ দিল। অভ্র ভাই, আমার হয়ে গিয়েছে। কথাটা কানে ভাসতেই অভ্র চোখ তুলে তাকালো। অভ্রকে তাকাতে দেখে খুশি মেঝেতে দৃষ্টি সরিয়ে নিল। খুশির দিকে দৃষ্টি রেখেই অভ্র উঠে দাঁড়ালো। তার অবাধ্য পড়ে থাকা আঁচলটা মাথায় গুজে দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো খুশির মুখপানে। কিছু একটা পরখ করে তার দিকে দৃষ্টি রেখেই মৃদু কণ্ঠে বলল, যা। যাব। হুম। খুশি চলে যেতে পা বাড়াতে নিলে অভ্র থামিয়ে বলল, ভিডিও কলে মিটিং চলছে, কেউ যেন বিরক্ত করতে না আসে বলে দিস। ঠিক আছে অভ্র ভাই বলেই খুশি তড়িঘড়ি পায়ে বেরিয়ে গেল। এতক্ষণে আসার সময় হলো তোর? শশীর বলা কথাটা অনুসরণ করে সবাই দরজার দিকে তাকালো। নাজনীন বেগম মিষ্টি হেসে বললেন, এসেছিস মা? হ্যাঁ বড় আম্মু। তা শাড়ি ঠিকঠাক পরতে পেরেছিস তো? হ্যাঁ। আচ্ছা তুই একটু ওদের হেল্প কর মা, আমি নিচ থেকে একটু আসছি। তড়িঘড়ি পায়ে বেরিয়ে গেলেন নাজনীন বেগম। খুশি ড্রেসিং টেবিলের সামনে সাজুগুজু করতে ব্যস্ত। তাকে সাজতেন দেখে তুলিও এগিয়ে গেল। এই আপু, তোমার কুচি আবার খুলে যাচ্ছে তো? তুলির কথাটা অনুসরণ করে কুচির দিকে তাকালো খুশি। পেছনে থেকে তাকালো শশী আর রূপকথা। এ মা, কিভাবে হলো এটা? শশী রেগে এসে বলল, তুই কি সামান্য একটা কুচি সামলে রাখতে পারিস না? তাহলে শাড়ি পরিস কেন? আপু কিভাবে খুলে এলো বুঝতে পারছি না, একটু আগেই তো। কথাটা বলে আবার থামল। বিড়বিড় করে বলল, অভ্র ভাই তো ঠিকভাবেই পরিয়ে দিল। এখন আবার কিভাবে হাঁটতে গিয়ে খুলে ফেললাম। পেছনে থেকে রূপকথা বলল, আরে সমস্যা নাই, সামান্য একটা কুচিই তো ঠিক করে দে। আজকের দিন অন্তত মেয়েটাকে বকাঝকা করিস না। শশী বিরক্ত ভরে কুচির ভাঁজগুলো ঠিক করে দিল। শশীর বোকা দেখে তুলিও হাসছে। এইদিকে সাজার মাঝখানে হঠাৎই হাত লেগে তুলির কাজলটা লেপটে গেল। সেদিকে তাকিয়ে খুশি শব্দ করে হেসে ফেলল। আপু দেখ তুলির দিকে। শশী তীক্ষ্ণ চোখে তাকালো। হায় খোদা, তোরা দুইটা কি রে? এত বড় মেয়ে হয়েছে, একটা কুচি সামলাতে পারেন না, আরেকটা কাজল লেপটে ফেলে। তুলিকে এভাবে বোকা খেতে দেখে খুশি তুলিকে খ্যাপাতে দুষ্ট হেসে বলল। আমি চিৎকার করে হাসিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, কারণ পাশের রুমে চলিতেছে অভ্র ভাই মহাশয়ের কাজকার, তাই আমি হাসির শব্দ বুকে চাপা দিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। তুলি রেগে তাকালো। দেখো আপু, একদম মজা নিবা না। তুমি তো কুচি ঠিক রাখতে পারো না, আবার আমার বেলায় মজা নাও। পাশ থেকে রূপকথা উত্তর দিল, তোরা কি কখনো একজন আরেকজনের পিছু লাগা ছাড়বি না? খুশি মুখ ভোঁচা করে তাকিয়ে বলল, আপু প্রথম ও হাসলো কেন? তারই মধ্যে তড়িৎ গতিতে দরজা খুলে ঢুকলো নাজনীন বেগম আর মরিয়ম বেগম। খুশি মরিয়ম বেগমকে দেখে এক সাইটে সোজা হয়ে দাঁড়ালো। দুই যা মিলে রূপকথাকে নিয়ে গেল নিচে। তিন বোন একরকম শাড়ি পরায় পিক তোলার জন্য গেল ছাদে। পিক তোলা পর্ব শেষ করে তারা প্ল্যান করলো আজকের রাতে ছাদে একটা পার্টি জুড়ে দিবে। সবার কথায় সাই খুশিও হাত মেলায় তাতে। এইদিকে বউ পছন্দ হয়ে যাওয়ায় নিশানের বাবা নাজমুল সাহেব রূপকথাকে আংটি পরিয়ে দিতে বললেন। যদিও রূপকথাকে আগে থেকেই ওনাদের পছন্দ। নিশান মুচকি হেসে হাত বাড়াতে বলে আংটি পরিয়ে দেয় রূপকথাকে। সেও নিশানকে পরিয়ে দেয়। অবশেষে এনগেজমেন্টের পর্ব শেষ হলে বিয়ের দিন তারিখ ঠিক করে বরপক্ষ চলে যায়। বরপক্ষ বিদায়ের পর চৌধুরী বাড়ির সবাই এক হয় ড্রয়িং রুমে। কাজ শেষ করে সিঁড়ি দিয়ে নেমে আসে অভ্র। তার হাতের DSL আর ক্যামেরা নিয়ে দাঁড়ায় সিঁড়ির পাশে। দাদিমনি সবাইকে বলো পরিপাটি হয়ে দাঁড়াতে, ফ্যামিলি ফটো তোলা হবে। শাহাদাত চৌধুরী জিজ্ঞেস করলেন, কেন বাবা? মেজো আব্বু কয়দিন পর তো আপু চলে যাবে, তাই ভেবেছিলাম একটা ফ্যামিলি ফটো তুলে রাখতে। সেটা বাঁধাবো। সোফায় বসা রেহানা হেসে বললেন, সেটা তো ভালো কথা। একদম ঠিক করেছ দাদু ভাই। আমাদের মনেই ছিল না। রেহানার আদেশ মতো সবাই এক পাশে দাঁড়ায়।
রেহানা চৌধুরী মাঝখানে আর তার 3 ছেলের বউকে পাশে বসায়। এমদাদুল চৌধুরী, শাহাদাত চৌধুরী, আরিফ চৌধুরী, অভ্র, রৌদ্র আর সেখান পেছনে দাঁড়ায়। খুশি, শশী, তুলি আর রূপকা মেঝেতে হাঁটু গেড়ে বসে। অভ্র ক্যামেরা অন করে, এসে দাঁড়াতেই পরপর কয়েক কপি ফটো ক্যামেরাবন্দি হয়ে যায়। ছবি তোলা পর্ব শেষ হলে 3 চৌধুরী গিন্নি নাস্তা রাখে ডাইনিংয়ে। অভ্র ক্যামেরা নিয়ে উপরে উঠে যেতে চাইলে রেহানা পিছু ডাকে। নাস্তা করবেন না দাদুভাই? খিদে নেই দাদিমনি। বলছিলাম কি খাবার পাঠিয়ে দিবে উপরে। এখন কিছু খাবো না দাদিমনি বলেই অভ্র বড় বড় কয়েক কদমে চলে যায় উপরে। নাস্তার পর্ব শেষ করে ছাদে 4 জন উপস্থিত। খুশি সেহরানকে দিয়ে ছোট একটা সাউন্ড বক্সের অর্ডার করে। তাদের পার্টিতে যোগ হয় সেহরান। রৌদ্রকে ফ্যামিলি ফটো তোলার পর আর দেখা যায়নি। রূপকথা খুঁজেছিল, তবে ছেলেটার কোনো খোঁজখবর নেই। হয়তো বা রুমে কিছু একটা করছে। সবকিছু ঠিকঠাক করে সেহরান গেল সফট ড্রিঙ্কস নিয়ে আসতে। তারই মধ্যে আবার রূপকথার ফোনে কল আসনি সেনার। আমি একটু আসছি বলে সেও ফোন হাতে ছুটে গেল রুমের দিকে। শশী গিয়ে অন করলো বক্সটা। কয়েকটা গানের পর একটা গান তার পছন্দ হলো। অন করতেই বেজে উঠল। তোকে দেখে মনের স্পিকার বাজলো ভলিউম ফুল। ঢাকায় শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। তুলি শশী উড়াধুরা ডান্স করতে শুরু করলো। নিচে শব্দ ভেসে আসতেই ফোন, ল্যাপটপ অন রেখেই মিটিং চলা অবস্থায় বিরক্ত চোখে উপরের দিকে তাকালো অভ্র। এত শব্দ কোথা থেকে আসছে? শেফের মিটিং এ মনোযোগ দিতেই আবার ডিজে গান বেজে উঠল। এবার রাগের মাত্রা ছাড়িয়ে গেল। এতগুলো গানের মধ্যে খুশির কোনোটাই ভালো লাগছে না। সে নিজের পছন্দ মতো গান খুঁজতে গিয়ে একটা গান সামনে আসলো। সেটা অন করেই সে ডান্স দিতে লাগলো। সাথে তুলি, শশী। স্পিকারে গান বাজছে। মন বোঝে না মরার কোকিল আন্দাজে গান তোলে। ফাগুনেরই আগুন দিয়া মারে তিলে তিলে। ততক্ষণে পেছনে থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো। পিটিয়ে এবার বসন্তের কোকিল হাজির করব পিটানোর তালে তালে। 3 জনই এবার ভয়ার্ত চোখে তাকালো পেছনের দিকে। চলবে।